আমার বিজ্ঞান চ্যানেল সায়েন্স লালু ওস্তাদ এখানে একটা ভিডিও আপলোড করেছিলাম। বিষয়বস্তু ছিল কোনো বস্তু কেন আলোর গতি বা তার চাইতে বেশি গতিতে চলতে পারে না। তো অনেক ব্যক্তি এটা আপনারা দেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন, যে যার মতো করে করছেন, যে যতটুকু বুঝেন তার ভিত্তিতে। তো হ্যাঁ, আমার খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট বিজ্ঞানের প্রতি আপনাদের আগ্রহ আছে, এবং অবশ্যই অবশ্যই আমি এটা খেয়াল করছি যে অধিকাংশ মানুষ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করছেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। এইটা রাজনৈতিক বক্তব্যের উপর ভিত্তি করে শর্ট জলদি কোনো ওই পাপড় ভাজার মতো কোনো না, ভিডিও না, যে কিছুটা শুনলাম বাকিটা আর ভালো লাগলো না। হ্যাঁ, সেটা করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। বাট বিজ্ঞান ভিত্তিক কোনো ভিডিও এটা যদি আপনি গোড়া থেকে শেষ পর্যন্ত না শুনেন, তাহলে ওই বিষয়বস্তুটা আপনি বুঝতেই পারবেন না। এটা হলো আসল কথা। আর যাদের বিজ্ঞান বিষয়ে মানে যাদের লেখাপড়াতে বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড ছিল না, তাদের জন্য তো আরও সমস্যা, তাই না? তো যাই হোক, অনেকেই আপনারা মন্তব্য করছেন। তো তার মধ্যে একটা মন্তব্য আমার দৃষ্টিগোচর হলো, সেটা হলো যে ভীমরুল বলে একজন মন্তব্য করছেন। তো আমি সেই মন্তব্যটা পড়ি এবং আমি চিন্তা করলাম যে এইটা নিয়ে একটা শর্ট ভিডিও দেওয়া যেতে পারে। উনি বলছেন যে ভর ব্যাপারটা পৃথিবীর মাধ্যাকর্ষণ রিলেটেড। ভাই, আপনার প্রথম ধারণাটাই মনে হয় যে সঠিক না। ভর কখনো মাধ্যাকর্ষণ শক্তির উপর রিলেটেড না। ভর হলো কনস্ট্যান্ট। কোনো বস্তুর মধ্যে যে ভর থাকবে ওটা কনস্ট্যান্ট। ভর যখন মাধ্যাকর্ষণ শক্তির সাথে ইন্টারাকশন করে, তখন সেটার ভর থাকে না, তাকে বলা হয় ওজন বা ওয়েট। আপনি সম্ভবত ভরকে ওয়েট হিসেবে ধরে নিচ্ছেন। যখন ওয়েট হয় তখন এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে রিলেটেড, ঠিক আছে? ভর কখনো রিলেটেড না, ভর হলো কনস্ট্যান্ট। এটা পৃথিবীতেও একটা বস্তুর যে ভর, এইটা মঙ্গল গ্রহে গেলেও একই ভর থাকবে, সূর্যে গেলেও একই ভর থাকবে। এমনকি আমাদের এই গ্যালাক্সি থেকে অন্য কোনো গ্যালাক্সি অথবা মহাশূন্যের যে কোনো স্থানে যদি নিয়ে যান, ওটার ভর একই থাকবে, বাট ওটার ওজন একই থাকবে না, বুঝছেন? এটাই হলো পদার্থবিজ্ঞানের ব্যাপার। তো আপনি সম্ভবত এখানে একটু আপনার বুঝতে সমস্যা হচ্ছে। তারপরে আপনি কি লিখছেন যে মাধ্যাকর্ষণের বাইরে অর্থাৎ স্পেসে গেলে বস্তুর ভর শূন্য হয়ে যায়। এটা একটা আপনার রং মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ভর ইনট্যাক্ট থাকে, বাট ওজন শূন্য হয়ে যায়। আর ওজন শূন্য হয়ে যায় বলেই ওই যে আমরা যেটা দেখি যে ওই মহাকাশীয় যে স্টেশনগুলা, ওই যে স্পেস স্টেশন আছে না, তো ওর মধ্যে যখন ওই যে নভোচারীরা যায়, তখন যেহেতু তার কোনো ওজন থাকে না, এই জন্য ভাসতে থাকে। কিন্তু ওর শরীরে যে ভর মানে ওর মধ্যে যে পদার্থের পরিমাণ অর্থাৎ অনুপরমাণুর পরিমাণ, ওইটাই তো ভর। তো ওইটা কি শূন্য হয়ে যায় নাকি? না, ওর ওজন শূন্য হয়ে যায়। কেন? কারণ ওই স্যাটেলাইট স্টেশনে যে নভোচারীরা যায়, ওখানে ওই স্যাটেলাইটের অর্থাৎ যে স্পেস স্টেশনের যে গতি, ওই গতিটার সাথে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির একেবারে কাটাকাটি হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি, ওই স্যাটেলাইট স্টেশনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির আর কোনো কাজ থাকে না, অর্থাৎ ওখানে ক্রিয়াশীল হয় না, যে কারণে ওই স্যাটেলাইটের মধ্যে ওই যে নভোচারীরা ভাসতে থাকে। তারপরে লিখছেন যে তখন তার ভর যত বেশি হোক না কেন সে আলোর গতিতে ছুটতে পারবে। নিউটনের থিওরি এই ভরকে মাধ্যাকর্ষণ পার হতে সাহায্য করে, পরবর্তীতে সে ভরহীন হয়ে যায়। ভাই, আপনার এই টোটাল অ্যাসাম্পশনটাই হলো রং, একেবারে ক্লিয়ার কাট ভুল। অর্থাৎ আপনি ভরকে ওজন হিসাবে ধরে নিচ্ছেন, বুঝছেন? অর্থাৎ আপনি ভর এবং ওজন এই দুইটার মধ্যে আপনি যে পার্থক্য, এটা ধরতে পারছেন না। আমি আবারও বলি, একটা বস্তুর ভর হলো ওই বস্তুর মধ্যে কতগুলো অনুপরমাণু আছে এবং ওই পরমাণুর মধ্যে কতগুলো নিউট্রন প্রোটন আছে তার সংখ্যা, ওইটাই হলো ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত, এইটা ওর কেন্দ্রে যে পরিমাণ ওই যে আছে প্রোটন আর নিউট্রন আছে তার সংখ্যা। যেমন ওই অক্সিজেনের একটা পরমাণুর কেন্দ্রে কয়টা?
8টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে, এই জন্য ওর পারমাণবিক ভর হলো কত, 16, তাই না? কারণ পরমাণু ওই প্রোটন আর নিউট্রনের ভর একই, 16। এখন এই এই পরমাণুকে আপনি সারা মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যান, ওই পরমাণুর সংখ্যা কি কমে নাকি? না, তা কমে না, তার ভরও তো কমে না। কিন্তু পৃথিবীতে যখন কোনো বস্তু আনা হয়, তখন পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে তাকে টানে, এবং ওই যে টানটা ওটা হলো ওজন, এবং সেটা এই যে আমি দেখিয়ে দিয়েছি পরে। কোনো বস্তুর ভর, মাস, এটাকে এম দিয়ে নির্দেশ করা হয়, ক্লিয়ার? এখন মনে করেন যে মহাকাশে শূন্য স্থানে কোনো একটা বস্তু আছে, তো ওই বস্তুর ওখানে মাস কিন্তু ঠিকই আছে, কিন্তু ওর ওজন নাই, কারণ ওর উপরে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। ওটাকে এখন যদি পৃথিবীতে আনা হয়, ক্লিয়ার? ওইটাকে যদি এখন পৃথিবীতে আনা হয়, সাথে সাথে ওই বস্তুর উপরে পৃথিবী কী করবে, তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টান দিবে, তাই না? এবং তখন তার ওজন তৈরি হবে। সেই ওজনটা কি, এম ইন্টু জি। জি মানে ওই যে মাধ্যাকর্ষণ যে ত্বরণ, জি মাধ্যাকর্ষণ যে ত্বরণ। ক্লাস 9-10 এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে বর্ণিত আছে যে বস্তুর ভর কোনটা আর ওজন কোনটা। আমি আবারও বলি, বস্তুর ভর হলো তার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে। এখন কি পরিমাণ পদার্থ আছে বুঝবেন কি করে, তার মধ্যে কতগুলো অণু আছে, অর্থাৎ বিভিন্ন ধরুন মৌলিক পদার্থ হোক, যৌগিক পদার্থ হোক, ইট ডাজ ম্যাটার, কিন্তু কতগুলো কতগুলো অণু আছে, কিন্তু আসলে সেটাও তার ভর না। আসলে বস্তুত ওই অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে সেটাও তার ভর না। ওই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আর নিউট্রন আছে, বস্তুত তার যোগফলই হলো তার ভর। আরও পরিষ্কারভাবে বুঝতে গেলে, যেমন একটা হাইড্রোজেনের যে অ্যাটম বা পরমাণু, তার ভর কত? নর্মাল যে হাইড্রোজেন, তার ভর হলো 1, কারণ তার কেন্দ্রে একটা মাত্র প্রোটন আছে। যেমন অক্সিজেনের পরমাণু, তার ভর কত? ভর হলো 16, কারণ একটা অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন আছে। এই জন্যে এর দুইটার যোগফল হলো ভর। এখন কেন দুইটার যোগফল? কারণ প্রোটন আর নিউট্রনের ভর একই, যে কারণে দুইটার যোগফল হলো ভর, ক্লিয়ার? এরপর যে বিষয়টা আপনি উল্লেখ করছেন এটা খুবই ইন্টারেস্টিং, এবং এই জিনিসটা কিন্তু আমার মাথায় ওই আগের ভিডিও বানানোর সময় আমার মাথায় আসছিল, কিন্তু আমি ইচ্ছা করে এটা কিন্তু এখানে উল্লেখ করি নাই। আসলে আমি দেখতে চেয়েছিলাম, দেখি এই বিষয়টাকে উল্লেখ করে কিনা। আপনাকে ধন্যবাদ যে বিষয়টা আপনি উল্লেখ করছেন, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করছেন। এটা আমাকে এটা কিন্তু ভাল লাগলো। ভিডিও করলাম, মানুষ দেখলো, উদাসীনভাবে চিন্তা করলো না, তাহলে ভিডিও বানালাম কী জন্যে? অ্যাটলিস্ট আপনি চিন্তা করছেন, তো এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু সেই বিষয়টা কি, সেই বিষয়টা হলো ওই যে আপনি বললেন স্পেসে গেলে বস্তুর ভর শূন্য হয়ে যায়। জি ভাই, আবারও ওই যে ভরের সাথে ওজন মিলিয়ে ফেলছেন। সেটা হচ্ছে ভর শূন্য হয় না, ভর ইনট্যাক্ট থাকে, বাট ওজন শূন্য হয়ে যায়। এরপরে আপনি বলছেন যে এই ওজন শূন্য মহাশূন্য স্থানে সেখানে কোনো বস্তুকে যদি আলোর গতি সম্পন্ন করে দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলেও আলোর গতিতে চলবে। এমনকি আলোর চাইতে বেশি গতি দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আলোর গতির চাইতেও বেশি গতিতে চলবে। একেবারে তাত্ত্বিকভাবে সঠিক কথা বলছেন, কিন্তু সমস্যাটা কি, প্রথম যে ভিডিও সেখানে আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে সেখানে ওই কোনো বস্তুকে আলোর গতি সম্পন্ন হতে হলে সেখানে আপনার অসীম পরিমাণে শক্তি লাগবে, এটা আমি বুঝিয়েছি না? আর আপনি যে বিষয়টা বললেন এটা হলো ওই যে নিউটনের যে প্রথম সূত্র, গতিসূত্র, যে কোনো বস্তুকে শূন্য স্থানে একটা গতি দিয়ে যদি ঠেলে দেওয়া হয়, চালিয়ে দেওয়া হয়, তাহলে সে চিরকাল ওই গতিতে চলতেই থাকবে বা ওই বেগে চলতেই থাকবে, যদি না বাইরে থেকে কোনো বল তার উপরে প্রয়োগ করা হয়। একেবারে খাঁটি ওই নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আপনি সঠিক কথা বলছেন। বাট সমস্যা হচ্ছে ওই বস্তুটাকে তো আপনার আলোর গতির সমতুল্য গতিতে পরিণত করতে হবে, অর্থাৎ গতিতে চালু করে দিতে হবে, তাই না? তা আপনি এটাকে চালু করতে গেলেই তো আপনার অসীম পরিমাণ শক্তি লাগবে, সেটা তো আপনার নাই। তাহলে তাত্ত্বিকভাবে অসীম পরিমাণ শক্তি যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে কোনো বস্তুকে আলোর গতি সম্পন্ন তো করা যাচ্ছে না। দ্যাট মিনস ইটস এ ফান্ডামেন্টাল ব্যারিকেড, রাইট? থিওরিটিক্যালি। আশা করি বিষয়টা নিয়ে আপনার যে সংশয় ছিল সেটা দূর হয়েছে, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, তাই না? তো ধন্যবাদ।